নমস্কার। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো এনভায়রনমেন্টাল এথিক্স এর কি অর্থ। এনভায়রনমেন্টাল এথিক্স যে শিরোনামটি আজকে নির্ধারণ করা হয়েছে বা ঠিক করা হয়েছে, এখানে আমরা দুটো গুরুত্বপূর্ণ শব্দের প্রয়োগ স্পষ্টভাবে আমরা দেখতে পাই। একটি শব্দ হলো এনভায়রনমেন্ট এবং দ্বিতীয়টি হলো এথিক্স। মূলত আমরা জানি এই ইংরেজি এথিক্স শব্দটি দর্শনশাস্ত্রের একটি আলোচিত বিষয়বস্তু এবং এথিক্স হচ্ছে এমন একটি বিজ্ঞানভিত্তিক অনুশীলন যা মূলত ফিলোসফিক্যাল সেগমেন্টে এক বিশেষ মাত্রায় প্রতিষ্ঠিত। এথিক্সের মূল আলোচ্য বিষয়বস্তু হলো মরালিটি, অর্থাৎ নৈতিকতা। কোনটা ঠিক নয় সেই সম্পর্কে যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করা, সে সম্পর্কে উপযুক্ত ধারণা প্রদান করতে সাহায্য করা, কিংবা সেই বিষয়ক ভালো মন্দের বিষয় সম্পর্কিত কোনো প্রকারের দ্বন্দ্ব বা জটিল পরিস্থিতি বা জটিলতা সৃষ্টি হলে সে জটিলতার নিরাময় করা বা নিরসন করা হলো এই এথিক্সের আলোচ্য বিষয়। তো এথিক্স মূলত মরাল বিহেভিয়ার বা মানুষের কোন কাজটি করা উচিত, কোন কাজটি মানব কল্যাণের জন্য, জাগতিক কল্যাণের জন্য, সামাজিক কল্যাণের জন্য অত্যন্ত আবশ্যক, সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে বা যথাযথ ধারণা প্রদান করতে এথিক্স প্রত্যক্ষভাবে সাহায্য করে। এরপরে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল এথিক্স কী। এনভায়রনমেন্টাল এথিক্স শুরুতেই একটু আমরা জেনে নেব যে এনভায়রনমেন্ট কী। এনভায়রনমেন্ট হচ্ছে কতগুলি সজীব উপাদান এবং নির্জীব উপাদানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে গড়ে ওঠা একটি বিশেষ ব্যবস্থা, যেখানে প্রত্যেকটি উপাদানের পারস্পরিক সহাবস্থান, পারস্পরিক সহযোগিতার পরিপ্রেক্ষিতে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে জৈব উপাদানগুলি যেমন অজৈব উপাদানগুলিকে যথাযথভাবে প্রয়োগ করে বা ইউজ করে বা রিসোর্স রূপে কাজে লাগায়, সম্পদ রূপে কাজে লাগায়, ঠিক একই রকমভাবে সেই জৈব উপাদানগুলি আবার অজৈব উপাদানের ঘাটতিকে পূরণ করার জন্য নিজেদের বিভিন্ন নির্ধারিত প্রাকৃতিক নিয়ম অনুসারে নির্ধারিত বিভিন্ন নিয়মগুলি পালন করে থাকে। আমরা জানি ইকোসিস্টেমের কথা। ইকোসিস্টেম হচ্ছে এরকম একটি সিস্টেম যেখানে মূলত এই জৈব উপাদানগুলি এবং অজৈব উপাদানগুলি কিভাবে পরস্পরের উপর নির্ভরশীল হয়ে পরস্পরের অস্তিত্বকে রক্ষা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে সে সম্পর্কে অনুশীলন করে থাকে। আমরা জানি যে জৈব উপাদানগুলি সাধারণভাবে বিভিন্ন নামে, বিভিন্ন নামকরণে এই পরিবেশে, এই প্রকৃতিতে বর্তমান থাকে। কোনো জৈব উপাদানগুলিকে উদ্ভিদ বলে চিহ্নিত করা হয়, আবার কোনো জৈব উপাদানগুলিকে প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়। আবার কিছু জৈব উপাদান রয়েছে যেগুলি হচ্ছে আকৃতিতে অত্যন্ত সূক্ষ্ম, সেই জন্য সেগুলোকে বলা হয় অণুজীব। আবার যেগুলি সাধারণত কম্পোজার হিসেবে পরিচিত। তো যাই হোক, এই হলো এনভায়রনমেন্ট। এর প্রত্যেকটি উপাদান প্রত্যেকের সাথে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এমন একটি স্থিতিশীল অবস্থা বা এমন একটি স্থিতিশীল পরিস্থিতি নির্মাণ করে, যার ফলে প্রত্যেকটি উপাদান, তা জৈব উপাদান হোক বা অজৈব উপাদানের মধ্যে একটি স্বাভাবিক ভারসাম্য, একটি ন্যাচারাল ব্যালেন্স গড়ে ওঠে। এই যে ন্যাচারাল ব্যালেন্স গড়ে তোলার জন্য বা গড়ে ওঠার জন্য বা গড়ে তোলার পরিপ্রেক্ষিতে যে বিশেষ ব্যবস্থা প্রকৃতিতে আমরা দেখতে পাই, সে বিশেষ ব্যবস্থাকেই সাধারণভাবে এনভায়রনমেন্ট বলে উল্লেখ করা হয়েছে। এবার আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল এথিক্স বলতে কী বুঝি। এনভায়রনমেন্টাল এথিক্স বলতে সাধারণভাবে বোঝায় দর্শনের সেই আলোচ্য বিষয়টি বা
বিজ্ঞানভিত্তিক অনুশীলনের সেই গুরুত্বপূর্ণ অনুশীলন ক্ষেত্রটি যেটি মূলত একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে মাথায় রেখে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। মূলত বলা হচ্ছে যে পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করতে গিয়ে মানবীয় আচরণ কী ধরনের হওয়া উচিত বা কী ধরনের হওয়া প্রয়োজন এবং কী ধরনের অ্যাক্টিভিটি বা অ্যাকশানের মধ্যে মানুষের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয় সেই সম্পর্কিত বিষয়বস্তু, সেই সম্পর্কিত ধারণা প্রদান করা বা সেই সম্পর্কিত দিক নির্দেশিকা প্রদান করা উদ্দেশ্যে যে বিজ্ঞানভিত্তিক অনুশীলন, সে বিজ্ঞানভিত্তিক অনুশীলনকেই বলা হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স। এখানে কতগুলি গুরুত্বপূর্ণ প্যারামিটার বা কতগুলি গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা মানদণ্ড নির্দিষ্ট করে দেওয়া হয়। যে প্যারামিটার বা মানদণ্ড বা যে সমস্ত সূচকগুলি এখানে বর্তমান থাকে, সেই সূচকগুলি মূলত ঠিক করে দেয় পরিবেশের সাথে মানুষের সম্পর্ক কেমন হবে, পরিবেশের সাথে মানুষের সম্পর্কের গতি প্রকৃতি কেমন হবে, সেই সম্পর্কে দিক নির্দেশিকা স্পষ্ট করে দেয়। কিভাবে মানুষ পরিবেশকে রক্ষা করবে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য, কিভাবে মানব সমাজ বা মানব সভ্যতা পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে এই পরিবেশের যে সমস্ত ক্রিয়াশীলতা রয়েছে সে ক্রিয়াশীলতার জায়গাগুলিকে স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করবে, সেই সম্পর্কিত বিষয়গুলিকে মরালিটির প্যারামিটার অনুসারে, নৈতিকতার মানদণ্ড অনুসারে, উচিত অনুচিতের বিবেচ্য বিষয় অনুসারে পরিচালন করতে সাহায্য করে বা অনুসরণ করতে সাহায্য করে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই ইকোসিস্টেম বা এখানে যেটা বলা হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্সের যে আলোচ্য বিষয়, যে সমস্ত আলোচ্য বিষয়সমূহ রয়েছে সেইগুলিকে আমরা তিনটি বিশেষ দৃষ্টিকোণ থেকে বা বিশেষ ডাইমেনশন অনুসারে বা ফোকাল পয়েন্ট অনুসারে আমরা সেই বিষয়টিকে অর্থবহ করে তুলতে পারি। প্রথমত বলা হচ্ছে পরিবেশ এবং মানুষের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন হওয়া প্রয়োজন, আর কী ধরনের সম্পর্ক অবাঞ্ছিত, সেই সম্পর্কিত বিষয়গুলি সিদ্ধান্তের আকারে প্রতিষ্ঠা পাবে বা নিয়ম আকারে প্রতিষ্ঠা পাবে বা সেই সিদ্ধান্ত বা সেই নিয়মগুলি মানুষ বা মানব সমাজের প্রত্যেকটি সদস্য স্বতঃস্ফূর্তভাবে মেনে চলবে বা মান্যতা প্রদান করবে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্য। প্রথম উদ্দেশ্য, যেমন এখানে বলা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম বলে একটি বিশেষ বিষয় রয়েছে, যেখানে মূলত মানব কল্যাণ বা মানুষের কল্যাণের কথা এখানে কিন্তু আলোচনা করা হয়। অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম কথাটি বা এমন একটি মতবাদ, এমন একটি অনুশীলন ক্ষেত্র বা এমন একটি বিবেচ্য বিষয় যেখানে মূলত গুরুত্ব দেওয়া হয় যে মানুষের কল্যাণ কিভাবে করা সম্ভব এবং মানুষের কল্যাণ করার জন্য পরিবেশকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব। আমাদের এ বিষয়ে মনে রাখা দরকার যে বর্তমান প্রজন্ম বা বর্তমান যে মানব সমাজের অন্তর্ভুক্ত মানবীয় সদস্যবর্গ, তারা নিজেদের প্রয়োজন পূরণ করার জন্য সম্পদকে যথেচ্ছভাবে প্রয়োগ করছে, যথেচ্ছভাবে ব্যবহার করছে। আবার কখনো কখনো বলা হয় যে পরিবেশকে বা পরিবেশের সম্পদকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করছে বা শোষণ করছে। এবং এইভাবে যদি ক্রমান্বয়ে চলতে থাকে আগামী প্রজন্ম, যে প্রজন্ম আগামীতে ভবিষ্যতে আসবে বা আসতে চলেছে, সেই প্রজন্মের কাছে তাদের নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য বা তাদের কল্যাণ বা তাদের প্রয়োজন পূরণের জন্য যে পরিমাণ ন্যূনতম রিসোর্সের দরকার হবে, প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা রয়েছে, সে প্রাকৃতিক সম্পদ কিন্তু নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ফলস্বরূপ সেই প্রজন্ম স্বাভাবিকভাবে এই পরিবর্তনশীল পরিবেশে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে কিংবা পরিবেশের পরিবর্তনের সাথে নিজেকে সংযুক্ত করতে ব্যর্থ হবে। ফলস্বরূপ আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ সংকটপূর্ণ। তাহলে বলা হচ্ছে যে এইখানে আমাদেরকে এমন একটি বিষয়বস্তু বা এমন কিছু কর্মপ্রণালী গ্রহণ করা উচিত, যে কর্মপ্রণালীর অনুশীলন বা যে কর্মপ্রণালী যথাযথ প্রয়োগ এর পরিপ্রেক্ষিতে একটি বিষয় বিশেষ রূপে প্রতিষ্ঠিত হবে। তা হচ্ছে যে আগামী প্রজন্মের যে মানুষগুলি পৃথিবীতে আসতে চলেছে বা মানব সন্তানগুলি পৃথিবীতে আসতে চলেছে, তাদের কল্যাণ করতে হবে। তাদের কল্যাণ করার জন্য বর্তমানে কি করণীয় আর অতীতে কি করা হয়ে গেছে এবং অতীতে কি করা হয়ে যাওয়ার ফলে যে কাজকর্ম করা হয়েছে যার ফলে পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,
সে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া পরিবেশকে কি করে পুনর্বাসনের পুনরায় পুনরুজ্জীবিত করা যায়, পুনরায় সেটিকে একটি স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া যায়, তার জন্য কি করণীয় বা কি করণীয় নয়, তা এনভায়রনমেন্টাল এথিক্সের আলোচ্য বিষয়। কারণ এখানে যে বিষয়টি রয়েছে যে অতীতে অনেক শোষণমূলক কর্মসূচি, সম্পদ যথেচ্ছভাবে প্রয়োগ করা বা সম্পদের অপচয়, সম্পদের অতিরিক্ত মিসইউজ বা অপপ্রয়োগ, এই সমস্ত ঘটনাগুলি ঘটার জন্য বর্তমান প্রজন্ম স্পষ্টভাবে বুঝতে পারছে যে প্রকৃতির মধ্যে যে পরিবেশ কিন্তু তার স্বাভাবিকতা ধীরে ধীরে হারাতে বসেছে। তার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাই বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ। প্রকৃতিতে ভারসাম্য নষ্ট হওয়ার জন্যই, প্রকৃতিতে বিভিন্ন রকমের পরিবেশের যে গুণাগুণ বা স্বাভাবিক যে বৈশিষ্ট্য বা অবস্থা তা বিঘ্নিত হওয়ার জন্যই আজকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন প্রাকৃতিক সমস্যা, জটিলতা কিন্তু আমরা দেখতে পাই, যার ফলে প্রাকৃতিক সম্পদ যেমন বিভিন্নভাবে নষ্ট হয়, ধ্বংস হচ্ছে, পাশাপাশি মানব সভ্যতাও কিন্তু ক্রমে ক্রমে ধ্বংসের অভিমুখে কিন্তু পরিচালিত হচ্ছে। এরকম পরিস্থিতিতে মানব কল্যাণটাকে বা মানুষের কল্যাণকে নিশ্চিত করতে গেলে বর্তমান সমাজ, বর্তমান মানব সভ্যতা, বর্তমান রাষ্ট্রের প্রত্যেকটি অঞ্চলের মানুষ বা ব্যক্তিবর্গকে কি করতে হবে আর কি করতে হবে না সেই সম্পর্কিত সদর্থক সিদ্ধান্ত প্রদান করা কিংবা দৃষ্টিকোণ গঠনের ক্ষেত্রে, দৃষ্টিভঙ্গি নির্মাণের ক্ষেত্রে বিশেষভাবে নির্দেশিকা করা এবং মানুষের মনকে সেইভাবে প্রশিক্ষিত করে তোলা যে বর্তমানে আমাদের কি করণীয় এবং মাতৃসম পৃথিবী বা মাতৃসম পরিবেশকে কিভাবে আমাদের ডিল করা উচিত বা কিভাবে আমাদের তার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করা উচিত এবং কীভাবে মাতৃসম পৃথিবী বা ধরিত্রী মাতাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত সেই সম্পর্কে বিভিন্ন রকমের নির্দেশিকা দেয়। মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ। সেটি হলো মূলত আলোচ্য বিষয়, অ্যানথ্রোপোসেন্ট্রিসিজমের আলোচ্য বিষয়, যেটি মূলত এনভায়রনমেন্টাল এথিক্সের একটি গুরুত্বপূর্ণ প্যারাডাইম বা একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে চিহ্নিত করা হয়েছে বা উল্লেখ করা হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিশেষ বিষয়টি সেটি হচ্ছে বায়োসেন্ট্রিসিজম। বায়োসেন্ট্রিসিজম কি? যেখানে বলা হচ্ছে যে প্রকৃতিতে যে সমস্ত জীব রয়েছে সে প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি প্রাণের, প্রত্যেকটি সত্তা, শুধু মানুষ নয়, মানুষ ব্যতীত অন্যান্য যে সমস্ত সজীব সত্তা রয়েছে তাদেরও কল্যাণকে নিশ্চিত করতে হবে এবং তাদের কল্যাণ অকল্যাণের বিষয়টিও কিন্তু মানব সভ্যতার কর্মসূচি, মানব সভ্যতার গতি প্রকৃতি, মানব সভ্যতার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের গতি প্রকৃতি বা তাদের কর্মকৌশল, কর্মপদ্ধতি, কর্মপ্রণালী অনেকাংশে ঠিক করে দেয়, অনেকাংশেই সেটিকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মানুষ ভিন্ন অন্যান্য যে সমস্ত জৈব সত্তা এই পরিবেশে বা প্রকৃতিতে বর্তমান রয়েছে বা উপস্থিত রয়েছে, সেই জৈব সত্তার কল্যাণকে নিশ্চিত করতে হবে। আর সেই জৈব সত্তার কল্যাণ নিশ্চিত করার জন্য মানুষ কিভাবে পরিবেশের সাথে সম্পর্কযুক্ত হবে বা কিভাবে পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করবে সেইটি নিশ্চিত করে দেওয়া উদ্দেশ্যে এই যে বিশেষ বিজ্ঞানভিত্তিক অনুশীলন পদ্ধতি বিশেষ নির্দেশিকা প্রদান করে, সেই বিজ্ঞানভিত্তিক অনুশীলন পদ্ধতিকে এনভায়রনমেন্টাল এথিক্স বলে উল্লেখ করা হয়েছে। যেখানে ঠিক করে দেওয়া হবে যে বনভূমির বাস্তুতন্ত্রকে কেন রক্ষণাবেক্ষণ করা দরকার এবং বনভূমির বাস্তুতন্ত্রের মধ্যে বর্তমান থাকা প্রত্যেকটি জৈব উপাদানের, প্রত্যেকটি জৈব সত্তার কল্যাণ কেন মানব কল্যাণের জন্য আবশ্যক। অর্থাৎ মানব কল্যাণকে নিশ্চিত করতে গেলে অন্যান্য মানব ভিন্ন যে সমস্ত জৈব সত্তা রয়েছে তার কল্যাণ বা তাদের স্বার্থ বা তাদের উদ্দেশ্যকে চরিতার্থ করা প্রয়োজন এবং মানবীয় সেই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রয়োজন নয় যে কর্মসূচিগুলি মূলত মানব ভিন্ন অন্যান্য জৈব সত্তার উদ্দেশ্য বা জীবনকে বিপন্ন করতে পারে। তাই বলা হচ্ছে যেমন বনভূমির বাস্তুতন্ত্র রক্ষার্থে মানুষের কি করণীয়, জলাভাগের বা জলভূমির যে সমস্ত বা জল যে সমস্ত জায়গায় জমে রয়েছে
সেই অঞ্চলের যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্য, সংরক্ষণ করার জন্য মানুষকে কী করণীয়? একই রকমভাবে মরু অঞ্চলে বা পার্বত্য অঞ্চলের অন্তর্ভুক্ত যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রকে রক্ষণাবেক্ষণ করার জন্য মানুষের কী করণীয়? তাদের কল্যাণের কথা মানুষকে ভাবা দরকার, কারণ মানুষ অত্যন্ত উন্নত বুদ্ধিসম্পন্ন একটি প্রাণী। এই উন্নত বুদ্ধিসম্পন্ন প্রাণী হওয়ার জন্য মানুষের অনেক কিছু করণীয় রয়েছে, এবং এই পরিবেশকে যথার্থরূপে তার স্বাভাবিকতা রক্ষার্থে মানুষেরই সবথেকে বেশি করণীয় রয়েছে। মানুষ হলো এমন বুদ্ধিসম্পন্ন হওয়ার জন্য, উন্নত বুদ্ধিসম্পন্ন হওয়ার জন্য প্রকৃতির অন্যান্য জৈব সত্তা বা জৈব উপাদানগুলির ক্রিয়াশীলতাকে কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারে, তাদেরকে পরিচালন করতে পারে। তাই যেহেতু নিয়ন্ত্রকের আসনে মানুষ রয়েছে, পরিচালকের আসনে মানুষ রয়েছে, সেই জন্য মানুষকে সেই সমস্ত কর্মসূচি রূপায়ণ করা উচিত বা সেই সমস্ত কর্মপদ্ধতি অনুকরণ করা উচিত বা প্রয়োগ করা উচিত, যে কর্মপদ্ধতি মূলত মানব কল্যাণের পাশাপাশি জৈব কল্যাণ এর বিষয়টিকে নিশ্চিত করতে সাহায্য করবে। এবং সেক্ষেত্রে যে সমস্ত নৈতিকতার মানদণ্ডগুলি রয়েছে সেগুলিকে যথেচ্ছভাবে নির্ধারণ করা, সেগুলিকে উপযুক্তভাবে নির্ণয় করা, সেটিকে পরীক্ষা নিরীক্ষা করা এবং সেটিকে কার্যকরী রূপে বাস্তবায়িত করা। এই উদ্দেশ্যে যে পরিবেশ বিদ্যার যে একটি বিশেষ আলোচ্য ক্ষেত্র বা একটি আলোচ্য মতবাদ, যে মূলত জৈব কল্যাণ বা জৈব সত্তার প্রত্যেকটি জৈব সত্তার কল্যাণের উদ্দেশ্যকে মুখ্য আলোচ্য বিষয় হিসেবে বা বিবেচ্য বিষয় হিসেবে গুরুত্ব দিয়ে থাকে, সেই ক্ষেত্রটিকে বলা হচ্ছে বায়োসেন্ট্রিসিজম। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইকোসেন্ট্রিসিজম, ইকোলজিক্যাল ব্যালেন্স বা ইকো ব্যালেন্স। এই যে বাস্তুতন্ত্রের যে ব্যালেন্স, সে ব্যালেন্স যাতে যথার্থ থাকে। আজকে যথার্থতা যদি না রক্ষা করা যায়, তাহলে ফুড চেইন বা ফুড পিরামিড কিংবা এনার্জি চেইন বা এনার্জি পিরামিড বা রিসোর্স সাইকেল, এই সমস্ত বিভিন্ন রকম প্রাকৃতিক যে স্বাভাবিক ক্রিয়াগুলি, সে ক্রিয়াগুলি কিন্তু বিঘ্নিত হবে। ফলস্বরূপ কী হবে? প্রাকৃতিক যে ভারসাম্য বা প্রাকৃতিক যে ব্যালেন্স, সে ব্যালেন্স কিন্তু ক্রমে ক্রমে নষ্ট হবে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি অতি সাম্প্রতিককালে কতগুলি জটিল সমস্যা, যে জটিল সমস্যাগুলি মূলত পরিবেশকে একটি সংকটের অভিমুখে পরিচালিত করে চলেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ডিফরেস্টেশন কি? ডিফরেস্টেশন হচ্ছে মানুষ তার নিজের স্বার্থে, নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য অপরিকল্পিতভাবে, অনির্বচনীয় রূপে, অবর্ণনীয় রূপে আজকে বনভূমি ধ্বংস করছে তাদের অতিরিক্ত অর্থ লালসা নিবৃত্তির জন্য। এই বনভূমি ধ্বংস করছে তাদের বাসভূমি নির্মাণের জন্য। এর ফলে বনভূমি ধ্বংস করার কারণে পৃথিবীর যে অঞ্চলগুলিতে বনভূমি ধ্বংস হচ্ছে, সে অঞ্চলগুলির যে বাস্তুতন্ত্র, সে বাস্তুতন্ত্র কিন্তু নষ্ট হচ্ছে। আর এই বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাওয়ার জন্য তার কিন্তু প্রকোপ বিভিন্ন প্রাকৃতিক সংকট বা প্রাকৃতিক সমস্যারূপে আত্মপ্রকাশ করেছে। যেমন আজকে আমরা দেখছি মরুভূমির বিষয়গুলি, মরুভূমির যে এরিয়া বা বিস্তৃতি, সে মরুভূমির এরিয়া বা বিস্তৃতি কিন্তু ক্রমে বৃদ্ধি পেয়েই চলেছে। পাশাপাশি আমরা দেখতে পাই যে ক্লাইমেট চেঞ্জের মতো ঘটনার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি পরিবেশের পরিবর্তন বা জলবায়ুর পরিবর্তনের জন্য আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচার সেক্টরে, কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, জমি তার নিজের উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে, সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে ভূমির যে উর্বরতা শক্তি সেটাকে কিন্তু নষ্ট করছে। আজকে মানুষ নিজেদের অপরিকল্পিত অর্থ লালসার জন্য যে শোষণ, প্রাকৃতিক সম্পদের শোষণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আজকে এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীতে উষ্ণতা স্বাভাবিকের থেকে অনেক বেশি উষ্ণতা বেড়ে চলেছে। এই উষ্ণতা বৃদ্ধির জন্য আমরা জানি যে দুই মেরু, কুমেরু এবং সুমেরু, সে কুমেরু অঞ্চলে সূর্যের আলো 6 মাস ধরে না থাকার জন্য যখন উত্তরায়ণ চলে, তখন দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ মেরু যেটা
কুমেরুতে সূর্যের আলো 6 মাস ধরে থাকে না, সেখানে এই অতিরিক্ত শীতলতার জন্য সেখানে বরফ জমে। বরফের বড় বড় পাহাড় সেখানে রয়েছে। পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধির জন্য সে বরফের পাহাড়গুলি ধীরে ধীরে বরফগুলি গলতে শুরু করেছে। ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপকূলবর্তী যে সমস্ত বা যে দ্বীপরাষ্ট্র যেগুলি, সেই দ্বীপরাষ্ট্রগুলি যেমন বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে, সুনামির মতো বিভিন্ন রকমের ঘটনা, জলোচ্ছ্বাসের প্রকোপ আমরা কিন্তু এই সমস্ত দ্বীপরাষ্ট্রগুলিতে যেমন দেখতে পাচ্ছি, পাশাপাশি সমুদ্র বা জলাভাগ লাগোয়া যে সমস্ত অঞ্চল রয়েছে তার উপকূল ভাগেও আমরা কিন্তু এদের প্রভাব দেখতে পাচ্ছি। তো এই ধরনের যে প্রাকৃতিক যে সমস্যাগুলি, সে প্রাকৃতিক সমস্যাগুলির জন্য কিন্তু মানুষ দায়ী। মানুষ তাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য কিন্তু এই ধরনের সমস্যাগুলিকে আমন্ত্রণ করেছে। তাই এই সমস্যাগুলির নিরাময় কীভাবে সম্ভব, এই সমস্যাগুলি নিরাময় কিভাবে করতে হবে, কি করা উচিত বা কি করা উচিত নয়, সে সম্পর্কিত আলোচনা, সে সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক আলোচনা, এবং কিভাবে ইকোসিস্টেমের যে ব্যালেন্স, ইকোসিস্টেমের স্ট্যাবিলিটি সেটাকে মেনটেন করা যায়, সেটাকে রক্ষণাবেক্ষণ করা যায়, সেই সম্পর্কিত অনুশীলন পরিবেশবিদ্যার যে বিশেষ আলোচ্য ক্ষেত্রটিতে বিশেষ রূপে ফোকাস করা হয় বা আলোচনা করা হয়, এবং সেগুলি মূলত নৈতিকতার মানদণ্ডে মানব কল্যাণের জন্য, অন্যান্য জীবকল্যাণের জন্য, পাশাপাশি ইকোসিস্টেমের যে ব্যালেন্স, সে ব্যালেন্সকে রক্ষণাবেক্ষণের জন্য মানুষের কী করণীয় বা কী করণীয় নয়, আগামী দিনে কিভাবে মানুষ ক্রিয়া প্রতিক্রিয়া করবে, কিভাবে প্রাকৃতিক সম্পদকে তারা নিজেদের প্রয়োজনে পুরো কাজে লাগাবে, এবং কিভাবে নিজেদের শোষণমূলক যে মানসিকতা বা আচরণ, যা পরিবেশের সম্পদকে শোষণ করার ক্ষেত্রে অধিক পরিমাণে মানুষ মনোনিবেশ করেছে, সেখান থেকে কিভাবে মানুষকে বিরত রাখা যায়, সেই বিষয় সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক অনুশীলন বা বিজ্ঞানভিত্তিক অনুশীলনের পন্থা পদ্ধতি সম্পর্কিত যে আলোচ্য বিষয়, তা হলো এনভায়রনমেন্টাল এথিক্স, বা যে সমস্ত প্যারাডাইম রয়েছে সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স। এনভায়রনমেন্টাল এথিক্স মূলত মানুষের সাথে পরিবেশের সম্পর্কের যে বিষয়টি এবং সম্পর্কের নিরিখে মানুষের কী করণীয় নয়, সেই সম্পর্কিত যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি নিয়ে যথার্থরূপে আলোচনা করা, তাই হলো এনভায়রনমেন্টাল এথিক্সের প্রধান আলোচ্য বিষয়। আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।